আমার স্বামী প্রতিদিন রাতে জুয়া খেলে ৫,০০০ টাকা জিতে নিয়ে আসতো। আমি ওকে জুয়ার বাদশা বলতাম। এতে ওর আরো সাহস বেড়ে যেত, কেননা এই টাকা দিয়েই প্রতিদিনের বাজার আসতো। রাতের বেলা ও এসে আমার হাতের উপরে টাকা রেখে দিত, আর আমি সেই টাকা তোশকের নিচে রেখে ঘুমাতে খুব শান্তি পেতাম। এমনিতেই ও দেরি করে আসতো, আর আমার জেগে থাকার অভ্যাসও ছিল। একদিন মাঝরাতে ও হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকেই বলতে লাগলো, তাড়াতাড়ি পালিয়ে যাও এখান থেকে, ১ মিনিটও দেরি করো না, পালাও এখান থেকে। আমি তো বুঝতেই পারছিলাম না যে ও এইসব কথা কেন বলছে, আমাকে পালানোর জন্য কেন বলছে। প্রতিদিন ও মদ খেয়ে এসে অদ্ভুত অদ্ভুত কথা বলতো। আমার মনে হচ্ছিল এটাও সেরকমই কোনো কথা। না হলে এরকম হয় নাকি, আপনার স্বামী বাড়িতে আসবে আর এসেই বলবে পালিয়ে যাও, পালাও এখান থেকে। তখন আপনি অবশ্যই পালিয়ে যাবেন না। প্রথমে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কোথায় পালিয়ে যাব, কেন পালিয়ে যাব, কি ব্যাপার তুমি এরকম বলছো কেন। সেরকমই আমি ওর কথা বুঝতেই পারছিলাম না, কিন্তু ও নিজেই সেখান থেকে পালিয়ে গেল। কিছু সময় পরে আমাদের ঘরের দরজা দিয়ে কেউ ভিতরে ঢুকলো। সে ৬ ফুট লম্বা একটা লোক, যাকে দেখে গুন্ডা বলে মনে হচ্ছিল। সে আমার দিকে লোলুপ নজরে তাকালো। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, কে তুমি? তখন সে বলতে লাগলো, আমি সেই লোক যার সাথে তোমার স্বামী প্রতিদিন জুয়া খেলে। প্রতিদিন ও জুয়াতে জিততো, কিন্তু আজকেও হেরে গেছে, আর তোমাকেও হেরে গেছে। বলেই লোকটা আমার দিকে নোংরা চোখে তাকালো। আর আমি বুঝে গেলাম ওর উদ্দেশ্য কি। তাই আমি সেখান থেকে পালানোর চেষ্টা করলাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখন আমি বুঝতে পারছি যে আমার স্বামী কেন বলেছিল পালিয়ে যাও। আমার স্বামী যে কাজ করত সেটা কোনো সাধারণ মানুষের কাজ না। ও যে ধরনের কাজ করত, তাতে ও যখন আমাকে বলেছিল পালিয়ে যাও, তখন আমার পালিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আমি দেরি করে ফেলেছি। বুঝতে পারছি এখন কিছু খারাপ হতে যাচ্ছে, কেননা সেই লোকটা সারা রাত আমাকে। আমার নাম রিয়া। আমি দেখতে শুনতে ভালোই, কিন্তু আমি নিজের পছন্দে বিয়ে করেছি। এই সম্বন্ধের একটা ভালো দিক ছিল যে বাড়ি ওর নিজের ছিল, আর বাড়িতে ও একলাই থাকতো। আমার মা এটা ভেবে বিয়েতে রাজি হয়েছিল যে আমার মেয়ে শান্তিতে থাকবে। বাবা এই সম্বন্ধের বিরুদ্ধে ছিল, কিন্তু আমি ওকে বিয়ে করতেই চাইতাম, কেননা আমি ওকে ভালোবাসতাম। কিন্তু বিয়ে ২ বছর তো বাড়িতে কিছুই থাকতো না। যে কষ্টে আমি সময় কাটিয়েছি সেটা একমাত্র আমিই জানি। যখন কোনো মেয়ে বিয়ে করে, তখন সে এটাই ভাবে যে নিজের বাড়ি থেকে ভালো জায়গায় যাবে, কিন্তু আমি খারাপ জায়গায় এসে গেছি। আমার বাড়িতে তো ভালো কিছুই ছিল না। আমার স্বামী রোজ আমাকে বলতো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমি জানতাম এটা শুধু কথার কথা। কিছু লোক এই কথা বলতে বলতে এই দুনিয়া থেকে চলে যায়, তবুও তাদের কিছু হয় না। পাড়ায় আমার চেনাশোনা ছিল, আর পাড়ার মহিলারা একটা ক্লাব বানিয়েছিল। সেখানে প্রতি রবিবারে রাতের বেলা সবাই আড্ডা মারতে বসতো। সেখানে আমার যেতে আগে সংকোচ হতো, কেননা সেখানে মহিলারা গোটা সপ্তাহে শপিং একে অপরকে দেখাতো আর গল্প গুজব করতো। কেউ বলতো আমাকে আমার স্বামী এটা দিয়েছে, তো আর একজন বলতো আমাকে আমার স্বামী এটা এনে দিয়েছে। এই পরিবেশে আমার কাছে বলার মতো শুধু মিথ্যা থাকতো, কিন্তু যখন মিথ্যা ধরা পড়ে যেত তখন সবাই আমার উপরে হাসতো। কিন্তু তারপরেও আমাকে যেতে হতো, কারণ আমি এখানেই যেতে পারতাম। এছাড়া আমার জীবনে আর ছিলই বা কি। আর আমার স্বামী এমনিতেও নিজের দুনিয়াতেই ব্যস্ত থাকতো, তাই আমি সেখানেই যেতাম। এখন আমার স্বামী এই কাজ শুরু করেছে। সে রাতের বেলা দেরি করে আসতো, আর এসেই আমার হাতে টাকা রেখে দিত। প্রথম দিন যখন ও এরকম করেছিল, তখন আমি হতবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, এসব কি? তখন ও বলেছিল, আম খাচ্ছ খাও, কিন্তু আটে গুনতে যেও না। তাই আমারও শখ ছিল না এত চিন্তা ভাবনা করার। এমনিতে আমি অনেকদিন পরে এত টাকা দেখেছি। এরপরে আমার স্বামী বলল, এই সমস্ত টাকা তোমার, বাড়ির দরকারের জিনিসপত্র নিয়ে এসো। তারপরে যে টাকা বেঁচে যাবে তা দিয়ে নিজের জন্য কিছু নিয়ে নিও। আমি প্রতিদিন রাতে দেরি করে আসব। আমি আমার স্বামীকে বললাম, আমার কোনো ব্যাপার নেই, কারণ আমি ভেবেছিলাম ও হয়তো রাতে কোনো কাজ শুরু করেছে। তাছাড়াও যখন এত টাকা পাওয়া যাচ্ছে, তখন আমার কি অসুবিধা থাকতে পারে। আমি মনে করেছিলাম ও হয়তো অ্যাডভান্স টাকা পেয়েছে, যেটা এনে আমার হাতে দিয়েছে। কিন্তু পরের রাতে আবারও সেই পরিমাণে টাকাই নিয়ে এলো। আমি অবাক হয়ে গেলাম, কিন্তু আমার জিজ্ঞেস করার কোনো শখ ছিল না। কেননা আমার বাবা বলতো যে যখন পুরুষ টাকা নিয়ে আসে, তখন জিজ্ঞেস করা উচিত না যে সে কিভাবে নিয়ে আসছে। টাকা নিয়ে আসছে সেটাই অনেক বড় ব্যাপার। পুরুষের কাজ টাকা ইনকাম করা। এর আগেও আমার স্বামী বাড়িতে টাকা নিয়ে আসতো। ও
ওই সংসার চালাতো, কিন্তু যেভাবে চলতো সেটা আমি জানতাম। এখন তো প্রতিদিন টাকা নিয়ে আসতো, আর এসে আমার হাতে টাকা রেখে দিত। আমার বাবা খুব রাগী লোক ছিল। সে কখনোই আমাদের সাথে ভালোবেসে কথা বলেনি, আমাদের সবসময় রাগই দেখিয়েছে। এই কারণে আমার বাবার বাড়িতে যেতে ভালো লাগতো না, আর আমি তাদের সাথে খুব একটা ভালো যোগাযোগও রাখতাম না। কিন্তু আমার তাদের কথা মনে পড়তো। যখন আমার বিয়ে হয়, তখন আমার বাড়ির লোকেরা আমার যৌতুক দিয়েছিল, কিন্তু আমাদের অবস্থা যখন খারাপ হয়, তখন আমার বাবার বাড়ির জিনিসও বিক্রি করতে হয়। কিন্তু এখন এমন অবস্থা ছিল যে বাড়িতে যে জিনিস ছিল না সেটাও বানিয়ে নিয়েছিলাম, তারপরেও টাকা বেঁচে যেত। এখন তো আমি প্রতিদিন শপিং করতে শুরু করেছি। এসব দেখে আমাদের ক্লাবের মহিলারা অবাক হয়ে বলতো, তুমি কি কোনো লটারি পেয়েছো, নাকি তোমার স্বামী লম্বা চওড়া কোনো দান মেরেছে? আমি বললাম, লম্বা দাও মেরেছে? এ কথার মানে কি? আমার স্বামী সারা রাত কষ্ট করে টাকা ইনকাম করে, আর সকালবেলা টাকা এনে আমার হাতে দেয়। তোমরা সবাই জানতে আমাদের অবস্থা কতটা খারাপ ছিল, কিন্তু কারো সময় বদলাতে দেরি লাগে না। তাদের সবার মুখ হা হয়ে গেল, তাদের মুখ দেখার মতো ছিল। এসব দেখে আমার খুব ভালো লাগছিল। এটা তো সত্যি, টাকা খুব দরকারি জিনিস। আপনি এটা বলতে পারবেন না যে টাকা নেই তো কি হয়েছে। এই জিনিসটা তো সত্যি, ভালোবাসার সংসার চলে না। জীবিত থাকার জন্য হাজার রকমের জিনিসের দরকার পড়ে, সবচেয়ে আগে বাড়ির দরকার হয়, তারপরে কাপড়, খাবার, সাবান, শ্যাম্পু, ওষুধ, চাল, ডাল। এমন কোনো জিনিস আছে যেটা টাকা ছাড়া পাওয়া যায়? আমার স্বামী যখন ফিরতো, তখন এত ক্লান্ত থাকতো যে এসেই ঘুমিয়ে পড়তো, তারপরে সারাদিন ঘুমাতেই থাকতো, আর সন্ধ্যা প্রায় 5টার সময় উঠে বেরিয়ে যেত। আগে যখন ও বাড়ি থেকে বাইরে থাকতো, তখন আমি ওকে অনেক কথা শুনিয়ে দিতাম। আমি বলতাম, কোথায় যাও আর কোথায় থাকো? তুমি কি রোজ আনন্দ ফুর্তি করতে থাকো? আমার স্বামী কখনো কখনো বাড়িতেই থাকতো, আর সারাদিন ঘুমিয়েই কাটিয়ে দিত। আমি অপেক্ষায় বসে থাকতাম যে ও এখনই উঠে খাবারের জন্য কিছু নিয়ে আসবে, কিন্তু ও উঠতই না। এসব দেখে আমার খুব রাগ হতো। এখন ওর আসা যাওয়া নিয়ে আমার কোনো সমস্যা ছিল না, কেননা আমি জানতাম ও সারা রাত কাজ করে, তাই দিনের বেলা ঘুমাবেই। আমি আমার বান্ধবীদের এটা তো বলে দিয়েছিলাম যে আমার স্বামী পরিশ্রম করে টাকা নিয়ে আসে, কিন্তু আমার স্বামীর মধ্যে পরিশ্রমের কোনো প্রভাব দেখতে পেতাম না। ও সারাদিন বাড়িতে ঘুমাতেই থাকতো, আর সন্ধ্যাবেলা উঠে কোথায় চলে যেত। অনেক রাতে কখনো কখনো সকাল 3টে 4টের সময় ও ফিরে আসতো, আর এসেই ঘুমিয়ে পড়তো। ওর কাছে এত টাকা থাকতো যতটা আজকাল মাসে একজন ইনকাম করত। একদিন আমি জিজ্ঞেস করলাম, কি এমন কাজ করো? তখনও বলতে লাগলো, যদি বারবার জিজ্ঞেস করো তাহলে আমি খরচা দেওয়া বন্ধ করে দেব। আমি বললাম, ঠিক আছে, আমি আর কখনো তোমাকে জিজ্ঞেস করব না। আমি গরিব আর অভাব দেখেছি, ছোট ছোট জিনিসের জন্য আমি ছটফট করতাম। এখন আমি আবারও সেই সবকিছু অনুভব করতে চাইতাম না। এই কারণে স্বামীকে তার অবস্থায় ছেড়ে দিলাম। যা হোক, যা কিছু করুক, কমপক্ষে টাকা তো নিয়ে আসছে, আর টাকা জীবনের মুখ্য প্রয়োজন। যদি আপনাকে সংসার চালাতে হয়, নিজের পেটে খাবার দিতে হয়, তাহলে আপনার টাকার প্রয়োজন। আমার বাবা মায়ের অবস্থা ঠিক ছিল না, আজকাল আমার কাছে অনেক টাকা ছিল, তাই ভাবলাম বাড়িতে যাই, দেখা করে আসি। আমি আমার মা বাবাকে টাকা দিতে পারতাম না, না হলে আমার স্বামী জানতে পেরে যেত। এই কারণে জিনিসপত্র নিয়ে আমি বাবার বাড়ির দিকে হাঁটা লাগালাম। আমার বিয়ে আসলে খুবই খারাপ অবস্থায় হয়েছিল, কেননা এর সঙ্গে কেউই আমার বিয়ে দিতে চাইতো না। আমি বাড়ির লোকেদের সঙ্গে রাগারাগি করেই বিয়ে করেছি। এমনকি আমার বড় ভাই, যে আমার বাবার মতো ছিল, সেও এই বিয়েতে রাজি ছিল না। বড় দাদা সারা জীবন আমার খেয়াল রেখেছে। ও বাইরের দেশে থাকতো, আর সবসময় সেখান থেকে আমার জন্য জিনিস পাঠাতো। কিন্তু যখন ও জানতে পারলো যে আমি কাউকে পছন্দ করে নিয়েছি, তখন ও আমার উপরে খুব রেগে গেল। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি যে দাদা, আমি ওকে খুব ভালোবাসি। কিন্তু দাদা বলল, যদি এর সঙ্গে বিয়ে করিস তাহলে তোর সাথে আমার সমস্ত সম্বন্ধ শেষ। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, অনেক কান্না করেছি, কিন্তু বুঝতেই চাইনি। যাই হোক, তারপরে হৃদয়ের টানে বাধ্য হয়ে আমি বিয়ে করে নিলাম। আমার বিয়ে যেমন তেমন ভাবে হয়েছিল, শুধু বাড়ির লোকেরা থেকে আমার বিয়ে দিয়ে দিল। বাবা শুধু নিজের দায়িত্ব পালন করেছিল, আর বলেছিল, আজ থেকে বাঁচা মরা তোর ব্যাপার। আমার দাদা কেন এরকম করেছিল? নাকি ও নিজের জায়গায় ঠিকই ছিল, ওই পুরো সংসার চালাতো, সবার জন্য কিছু না কিছু করত। আমার জন্য ও অনেক কিছু করেছে। বাড়ির লোকেরা আমার পড়াতে চাইতো না, কেননা পড়াশুনে অনেক খরচা হতো,
কিন্তু দাদা আমার ফিসের টাকা পাঠাতো। তারপর আমি যা করেছি তাতে আজ অব্দি ও আমাকে ক্ষমা করেনি। আমার হৃদয়ে এই দুঃখ ছিল যে ও আমার উপরে রেগে আছে, আর এমন রেগে আছে যেন ওর জন্য আমি এই দুনিয়াতেই নেই। না ও আমার সাথে কথা বলছে, আর না আমার স্বামীর সাথে, না কখনো আমার বাড়িতে আসবে, আর না কখনো আমার সঙ্গে কথা বলবে। আমি আমার বাবাকে অনেকবার বলেছিলাম যে তাকে বলে, কিন্তু সেই সন্তান কি আর বাবা মা শোনে যে নিজে ইনকাম করে সংসার চালায়? মা আমাকে বলেও ছিল যে ওর তোর নামে ঘৃণা হয়ে গেছে। আমি নিজের পছন্দে বিয়ে করে ভালো কাজ করিনি। বিয়ের শুরুর দিকে আমার এই জিনিসটা অনুভব হয়ে গেছিল, কেননা আমার স্বামী আমাকে খুব খারাপ অবস্থায় রেখেছিল। কিন্তু এখন আমাদের অবস্থা ভালো হয়েছে, আর আমি বাবার বাড়িতে জিনিসপত্র নিয়ে যাচ্ছিলাম। প্রথমে আমার মনে হয়েছিল তারা হয়তো বলবে তোর আনা জিনিসে আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু আজকাল তাদের অবস্থা এতই খারাপ যে হয়তো কিছুই বলবে না। আর দাদাও এসেছে, তাই আমি বাড়ির দিকে যেতে চাইলাম, কেননা আমি ভেবেছিলাম যদি সামনাসামনি দেখা হয়ে যায় তাহলে হয়তো ওর রাগ ঠান্ডা হয়ে যাবে। কেননা আমার বিয়ের আগে থেকেই ও বাইরের দেশে ছিল, আর আমার বিয়ে অনেক বছর পার হয়ে গেছে। এই আশাতে আমি বাড়ির দিকে রওনা দিলাম। মা তো জিনিসপত্র পেয়ে খুব খুশি হয়ে গেল, কেননা তাকে বাড়ির উনুন জ্বালাতে হতো। সবজি, ফল, ডাল, চাল, তেল এত কিছু দেখে মা বলল, এত জিনিস নিয়ে আসার কি দরকার ছিল? তোদের নিজেদের অবস্থা তো ঠিক নেই, তুই কোনো কাজ করিস নাকি? আমি বললাম, না, আমার স্বামীর কাজ খুব ভালো চলছে। কিন্তু তুমি বাবাকে এটাই বলো যে এগুলো তার টাকা জিনিস নয়, বরং আমার কাজের টাকা এনেছি, না হলে সে নিতে অস্বস্তি বোধ করবে। মা বলল, এখন তোর বাবাও নিতে অস্বীকার করবে না, সে খুব টেনশনে আছে। এমন অবস্থা হয়েছে যে বাড়িতে আজকাল কিছুই থাকে না। আমি মাকে বললাম, এই অবস্থা চলছে, তুমি আমাকে বলনি কেন? দাদা কোথায়? দাদা কিছু করে না নাকি? মা বলল, তোর দাদা চাকরি ছেড়ে ফিরে এসেছে, আর তোর দাদার সাথে এমন কিছু হয়েছে যে সে আর কখনোই আগের মতো হবে না। আমার তো মনে হয় ও ইনকাম করার মতো অবস্থাতেই আর নেই। আমি বললাম, এমন কি হয়েছে বলো আমাকে। মা বলতে শুরু করেছিল, তখনই বাবা সেখানে চলে এলো। না জানি তার কি নিয়ে রাগ ছিল, সে আমাকে দেখে রাগে গজগজ করতে করতে ঘরের মধ্যে চলে গেল। এটা দেখে আমার খুব খারাপ লাগলো, তাই আমিও 10-15 মিনিট বসার পরে ফিরে চলে এলাম। মা বলল, এরকম ভাবে চলে যাস না মা। আমি বললাম, আমার এখানে আসা উচিতই হয়নি। আমি হৃদয়ে খুব দুঃখ পেয়েছিলাম, আর এমনিতেও আমি সবকিছুতে দুঃখই পেতাম। মেয়েদেরও কি জীবন, তারা বেচারা সারা জীবন অন্যদের সেবা করতেই থাকে। প্রথমে বাবা মা, তারপরে স্বামী, তারপরে বাচ্চাদের। সারা জীবন তাদের বাড়ি পরিষ্কার করতে হয়, তাদের কাপড় ধুয়ে দিতে হয়, কিন্তু না তো সে তার সেবার কোনো ফল পায়, আর না তো তাদের জীবনে কোনো বাড়ি থাকে। আমি কান্না করতে করতে নিজের শ্বশুর বাড়িতে ফিরে এলাম, আর ভাবলাম, না জানি দাদার সাথে কি হয়েছে। এরপর আমি এইটুকুই ভাবতে পেরেছি যে হয়তো দাদা চাকরি চলে গেছে, কিন্তু দাদা তো অনেক পড়াশুনো জানতো, ও বাইরের দেশে গিয়ে অনেক টাকা ইনকাম করেছে, হয়তো আবারও কোনো চাকরি করে নেবে। তাই আমি এই জিনিসটা নিয়ে কোনো টেনশন নিলাম না। একদিন আমি ভাবলাম, যখন প্রতিদিন এত টাকাই আসছে, তাহলে কেননা সমস্ত মাসের বাজার একসাথে নিয়ে নেই। তাই আমি দোকানে গেলাম, আর পুরো মাসের জিনিস একসাথে নিয়ে নিলাম। কিন্তু আমার কাছে তো এখন এত টাকা ছিল না। তাই আমি দোকানদারকে বললাম, কালকে সকাল 10টার মধ্যে আপনি আপনার টাকা পেয়ে যাবেন। দোকানদারের কাছ থেকে আগেও আমরা বাকিতে বাজার নিতাম, কিন্তু এখন যেহেতু সমস্ত ধার শোধ হয়ে গেছে, তাই সে আমাকে জিনিসও দিয়ে দিল। জিনিসপত্র বাড়িতে এনে তার সামনে আমি বসেছিলাম। আমার স্বামী কিছু সময় পরে ফিরে এলে আমি তাকে বললাম, আজকে এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তখনও বলতে লাগলো, এরা তুমি কি করে বসেছো? তখন আমি ওকে বললাম, আমি পুরো মাসের বাজার নিয়ে এসেছি। ও আমার দিকে অবাক হয়ে দেখলো, আর বলল, তোমাকে কে বলেছে এসব করার জন্য? এই সমস্ত জিনিস তো 1000-5 টাকার মনে হচ্ছে। তুমি তো এমনভাবে বাজার এনেছো যেন আমাদের বাড়িতে বিয়ে হতে যাচ্ছে। আমি বললাম, যখন প্রতিদিনই দরকার হয় তখন প্রতিদিন প্রতিদিন আর আনার কি দরকার? তোমার তো এত খুশি হওয়া দরকার। তখনও বলল, খুশি তো তুমি হয়ে যাবে যখন জানতে পারবে আজকে আমার কাছে 1 টাকাও নেই। আমি বললাম, আমি তো দোকানদারকে বলেছি সকাল 10টার মধ্যে তাকে টাকা দিয়ে দেব। আমি তো এটা ভেবে বলেছিলাম যে তুমি রাতের মধ্যে টাকা নিয়ে আসবে। কথা শুনে আমার স্বামী আমার উপর চিৎকার করে বলতে লাগলো, সবসময় টাকা টাকা করতে থাকো, কখনো কখনো মানুষের কাছে টাকা থাকে না। এখন তুমি জানো, আর তোমার কাজ জানে, আমি কিছুই করতে পারবো না। আমি তোমাকে এত টাকা দিয়েছি, তুমি তো কিছু টাকা সাইজে রেখে দিতে পারতে। দোকানদার যদি এই কথা জানতে পারে
যে আমি তাকে টাকা দিতে পারবো না, তাহলে সেই কথা এলাকার সমস্ত মহিলাদের বলে দেবে যে ওই লোকের বউ এত জিনিস নিয়ে গেছে কিন্তু টাকা দেয়নি। দোকানদাররা তো মেয়েদের মতো হয়, তাদের পেটে কোনো কথাই চাপা থাকে না। কথা ভেবে আমি আমার এক বান্ধবীর কাছে গিয়ে ওকে বললাম, তুই তো জানিস আজকাল আমার কাছে কত টাকা থাকে, কিন্তু আজকে নেই। কালকে আমার একটা কাজ আছে, সেজন্য 5,000 টাকা চাই। 2-1 দিনের মধ্যে আমি তোর টাকা ফিরিয়ে দেব। বান্ধবী আমাকে টাকা দিলে আমি দোকানদারের থেকে নিজের জীবন বাঁচালাম, কিন্তু এখন আমার উপরে ধারের বোঝা ছিল। আর আমার এই বান্ধবী শুধু নামের বান্ধবী। পরের দিন আবার আমার স্বামী কাজে গেল, আর আমি প্রার্থনা করতে থাকলাম যে আজকেও যেন টাকা নিয়ে আসে। কিন্তু সেই রাতে এমন কিছু হলো যাতে আমি হতবাক আর হতভম্ব হয়ে থেকে গেলাম। আমি কখনো ভাবিনি যে এই সব কিছু হবে। আজকে ওর আসতে অনেক দেরি হচ্ছিল। আমি বাইরে বসে ওর অপেক্ষা করছিলাম। হঠাৎ করে দরজা জোরে জোরে ধাক্কা পড়লে আমি গিয়ে দরজা খুললাম। আমার স্বামী আমাকে ধাক্কা দিয়ে ভিতরে এসে গেল আর দরজা বন্ধ করে দিল। আমার স্বামীর অবস্থা অদ্ভুত রকমের ছিল। ও যখন দৌড়ে ঘরের ভিতরে ঢুকলো তখন ওর পকেট থেকে কিছু টাকা পড়ে গেল। আমি টাকার লোভী হয়ে গেছিলাম। আমি সেই টাকা উঠিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। ও আমার হাত থেকে টাকা ছিনিয়ে ফেলে দিল আর বলল, এটা টাকা নয়, সমস্যা, যেগুলো আমি বাড়িতে নিয়ে আসতাম। আর তুমি এমন মহিলা যে আমাকে এটা অব্দি জিজ্ঞেস করনি যে টাকা কোথা থেকে নিয়ে আসো। যদি তুমি জানতে আমি কোনো কাজও করি না, আমি জুয়া খেলতাম আর এই টাকা জিতে নিয়ে আসতাম। কিন্তু আজকে আমি হেরে গেছি, আজকে আমি সবকিছু হেরে গেছি। তুমি তাড়াতাড়ি করে নিজের মুখ লুকাও, বলেই আমার স্বামী আমার ওড়না আমার মুখের উপরে বেঁধে দিল। আমি বললাম, মুখ কেন লুকাবো? স্বামী বলল, ঘরের জানলা দিয়ে বাইরে বেরিয়ে এখান থেকে পালিয়ে যাও। আমি বললাম, এটা তুমি কি ধরনের কথা বলছো? আমি কোথায় যাব? এই সময় আমি কোথায় পালিয়ে যাব? আমার স্বামী বলল, নিজের বাবার বাড়িতে চলে যাও, সকালবেলা এসে আমি তোমাকে নিয়ে যাব। আমি বললাম, আমি এই সময় বাড়িতে গেলে তারা কি ভাববে? আমি তাদেরকে কিভাবে বলবো যে আমার স্বামীর কারণে আমি এই সমস্যায় ফেসে গেছি? আমার স্বামী বলল, যদি এখনই এই বাড়ি থেকে বের না হও তাহলে যা তোমার সাথে হবে তাতে আমাদের দুজনের জীবন বরবাদ হয়ে যাবে। আমি আমার স্বামীর কোনো কথা বুঝতে পারছিলাম না। ও কাঁপছিল আর বারবার জল খাচ্ছিল। এরপর আমাকে বলল, এখান থেকে এক্ষুনি পালিয়ে যাও। যখন আমি ওকে বেশি প্রশ্ন করলাম তখন ও আমার উপরে চিৎকার করতে শুরু করে দিল। তারপর আমাকে হাত ধরে আমাকে ঘরের দিকে নিয়ে যেতে যেতে বলল, আমি তোমাকে সকালে এসে নিয়ে যাব। তখনই আমাদের ঘরের দরজা ভাঙার আওয়াজ আসতে লাগলো। কেউ আমাদের দরজা ভাঙছিল। আমার স্বামী জানলার সামনে এসে আমাকে এত জোরে ধাক্কা দিল যে আমি জানলাতে গিয়ে ধাক্কা খেলাম। এখন আমার রাগ হয়ে গেল। আমি বললাম, হয়েছেটা কি সেটা তো আমাকে বলো। তখন সেই লোকটা ভিতরে এসে গেল আর তা দেখে আমার স্বামী নিজেই বাইরে বেরিয়ে পালিয়ে গেল। আমি হতবাক আর হতভম্ব হয়ে থেকে গেলাম যে ঘরের মধ্যে একজন পুরুষ ঢুকছে আর আমার স্বামী পালিয়ে গেছে। আমি সেই লোকটাকে দেখলাম, তার মুখ দাড়িতে ভর্তি ছিল আর তার চোখের নিচে কালো দাগ ছিল। তার চুল এলোমেলো ছিল। তাকে দেখে আমার মনে হচ্ছিল কোনো গুন্ডা, যে গভীর গলায় বলল, এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। তোমার স্বামী প্রতিদিন রাতে আমার সাথে জুয়া খেলতো, আর আজকে সে জুয়াতে তোমাকে হেরে গেছে। একথা শুনে আমি খুব বাজেভাবে কাঁদছিলাম। আমি পালাতেও পারতাম না, কেননা সে একদমই আমার সামনে দাঁড়িয়ে। আমি আমার মুখের কাপড় আরো শক্ত করে টাইট করে নিলাম যাতে সে আমার মুখ না দেখতে পারে। এটা আমার স্বামী আমার সাথে কি করে দিয়েছে? এর মানে হলো সেই টাকা জুয়ার টাকা ছিল, আর আজকে আমার স্বামী আমাকে জুয়ায় লাগিয়ে দিয়েছে। আমি তার পায়ের কাছে বসে কেঁদে কেঁদে বললাম, আমার সাথে এরকম কিছু করো না, আমাকে যেতে দাও। তোমার বাড়িতেও হয়তো তোমার বোন আছে, তোমাকে তার দিব্যি, আমাকে যেতে দাও। আমি খুব বাজেভাবে কান্না করছিলাম। এতে আমার মুখের বাঁধন আগলা হয়ে গেছিল। সে লোকটা আমার কাঁধ ধরে আমাকে উপরে ওঠানোর চেষ্টা করলো। আমি তার হাত ঝটকায় সরিয়ে দিলাম, কিন্তু সে আবার আমার কাঁধ শক্ত করে ধরে নিল আর আমার মুখের দিকে তাকিয়েই 2 হাত পিছনে ছিটকে গেল। এরপর সে বলল, তুই এখানে কি করছিস? যখন আমি তার দিকে ভালোভাবে লক্ষ্য করলাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। কারণ সে আর কেউ না, বরং আমার নিজের দাদা। আমার সেই দাদা যাকে আমি 5 বছর পরে দেখছি, যে আমার স্বামীকে কখনোই দেখেনি। কিন্তু আমার দাদার এরকম অবস্থা কিভাবে হয়ে গেল যে ও জুয়া খেলতে শুরু করেছে? মা বলেছিল যে তোর দাদা চাকরি চলে গেছে আর এখনো কোনো জায়গায় কাজও করছে না। আমরা 2 ভাই বোনের অদ্ভুত অবস্থায় পড়ে গেছি।
আমরা 5 বছর পরে একে অপরকে দেখছি, সেটাও এভাবে। আমার দাদা তো নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি ওকে বললাম, আমাকে বলো এসব কি? তখন দাদা বলল, এই লোকটা তো স্বামী। আমি বললাম, এটা আমার দুর্ভাগ্য যে এটাই আমার স্বামী। আমার দাদা বলল, তুই বিয়ে করে নিয়েছিলি তাই আমি তোর উপরে রেগে তোর বিয়েতেও আসিনি, তোর স্বামীকেও দেখিনি, বাড়ির লোকেদের কাছে তোর কথা কখনো জিজ্ঞেসও করিনি, তাদেরকে এটাও বলিনি যে তোর বা তোর স্বামীর ছবি দেখি। যদি কখনো তারা তোর নামও নিত তাহলে আমি ফোন কেটে দিতাম। এতটা রেগেছিলাম তোর উপরে। তারপরে না জানি আমি কিসের শাস্তি পেলাম যে একটা মেয়েকে আমি ভালোবেসে বসলাম। সে আমাকে বিয়ের কথা বললে আমি সেখানে তাকে বিয়ে করে নিলাম। 3 মাস আমার সাথে থাকার পরে একদিন আমাকে বলতে লাগলো, আমার টাকা দরকার, এই কারণে আমি বিয়ে করেছি, এখন আমাকে ডিভোর্স দিয়ে দাও, আর আমি নিজের ভরণ পোষণের জন্য টাকা চাই, যদি না দাও তাহলে আমি নির্যাতনের কেস করব। আমারও ধোঁকাবাজি আইডিয়া আগে থেকেই ছিল। ও যদি আমাকে ডিভোর্স দিতে চাইতো তাহলে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু আফসোস এই জিনিসটা নিয়েই ছিল যে ওর পেটে আমার বাচ্চা ছিল। সে আমার সাথে অনেক বড় ধোঁকা করে আমার টাকা পয়সা আর আমার সন্তানকে নিয়ে গেল। এখন আমার সেই বাচ্চা 4 বছরে হয়ে গেছে হয়তো, কিন্তু আমি আজ অব্দি ওকে দেখতেও পাইনি। আমি দুঃখিত হৃদয়ে দেশে ফিরে এলাম আর সবকিছু ছেড়ে নিজেকে শেষ করার জন্য লেগে গেলাম। বাড়িতে কোনো টাকা দিতাম না। আমার জুয়া খেলার অভ্যাস হয়ে গেল। আমি মদও খাওয়া শুরু করে দিলাম। আমি নিজেকে শেষ করে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম। এই লোকটাকে আমি সেখানে দেখেছি। সেখানে আরো কিছু লোক ছিল। এই লোকটা খুব চালাক, জুয়াতে সব সময় জিতে যেত। আমি আমার সমস্ত জমানো টাকা জুয়াতে হেরে গেলাম। আমার সমস্ত টাকাই এই জিতেছে। তখনই আমরা সবাই প্ল্যান করে নিলাম যে আমরা এর উপরে বদলা নেব, আর আমরা একে। আমার দাদা নিজের মুখ সেখানে বন্ধ করে নিল, কেননা যাকেও জুয়াতে জিতে এসেছে সেও নিজের বোন। দাদা আবার কান্না করতে লাগলো আর বলল, এটা কি হয়ে গেছে? আমি দাদাকে বললাম, আমাদের অবস্থা খুব খারাপ ছিল, বাড়িতে খাবারও কিছু থাকতো না, কিন্তু হঠাৎ করে টাকা আসতে লাগলো, তাই আমি ওকে জিজ্ঞেসও করিনি। এরপর দাদা আমাকে বাড়িতে নিয়ে গেল, আর আমরা দুজন একে অপরের কাছে প্রতিজ্ঞা করলাম যে আমরা এই কথা কাউকে বলবো না। পরের দিন দাদা আমাকে জিজ্ঞেস করলো, তুই কি এখনো এই লোকটার সাথে থাকতে চাস? তখন আমি না বলে দিলাম, কেননা আমার কপাল ভালো ছিল যে যে লোকের কাছেও আমাকে হেরেছে সে আমার নিজের দাদা। যদি দাদা জায়গায় অন্য কেউ হতো তাহলে আমার সাথে কি হতো? আমি তো বেঁচে থাকতেও মরে যেতাম, আমার জীবন শেষ হয়ে যেত। এছাড়াও যেভাবে ও আমাকে ছেড়ে পালিয়ে গেছে, তারপরে ওর সাথে থাকার কোনো প্রশ্নই আসে না। হয়তো এই কারণেই ভগবান আমাদেরকে সন্তান দেয়নি, যাতে আমাকে এই লোকটার সাথে থাকতে না হয়। না হলে হয়তো সন্তানের কারণে আমাকে অন্য কিছু ভাবতে হতো। আমি আমার স্বামীকে ছেড়ে দিলাম। 2 বছর অবধি আমি আবার বাবার বাড়িতে থাকলাম। আমি বাড়ির লোকেদের সাথে সেইভাবে থাকলাম যেভাবে আমি বিয়ের আগে থাকতাম। দাদার সঙ্গে কথা বলতাম, খেলতাম, বাইরে থেকে জিনিস কিনে এনে খেতাম। জীবন আবার বিয়ের আগের মতো হয়ে গেছিল। দাদাকেও বোঝালাম কেন কারো জন্য নিজের জীবন শেষ করবে। কিছুদিন পরে ঈশ্বরের কৃপায় এমন একটা সম্বন্ধ আমাদের জন্য এলো, যাতে আমার দাদার বউ আর আমার স্বামী নিজেদের মধ্যে ভাই বোন ছিল। তারা খুব ভালো মানুষ, তাই আমি আর আমার দাদা তাদের 2 ভাই বোনকে বিয়ে করে নিলাম। এখন আমাদের জীবন খুব সুন্দর চলছে, আর আমরা একসাথে হাসি খুশি থাকি। আমার স্বামীরও আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু তার সেই বউ বেঁচে নেই। এই কারণে আমি আমার নতুন স্বামীর কাছে কোনো কথাই লুকাইনি। দাদা বৌদি আর আমরা একসাথেই থাকতাম। আমার নতুন জীবনে সবকিছু বদলে গেছিল। আমি সংসারের দায়িত্ব সামলানোর সাথে সাথে নিজেকে নিয়ে স্বপ্নও দেখতে শুরু করেছিলাম। আমার স্বামীর সবচেয়ে বড় গুণ হলো ও আমাকে বোঝার চেষ্টা করত। ও ভালোবাসায় আমাকে নতুন আশা দিত। ধীরে ধীরে আমার অনুভব হতে লাগলো যে আমি নিজেকে নিয়ে আবার নতুন করে ভাবতে শুরু করেছি। যখন সবকিছু ঠিকঠাক চলছিল তখন আমার অনুভব হলো যে আমি মা হতে যাচ্ছি। এরপরে যখন আমার মেয়ের জন্ম হলো তখন আমার জীবনে একটা নতুন আলো এলো, আর প্রসন্নতায় আমার হৃদয় খুশিতে ভরে উঠল। কিন্তু আমি শেষে একটা কথা অবশ্যই বলতে চাইবো, যে আপনারা আপনাদের জীবনে এমন কোনো মানুষের কাছে ছেড়ে দেবেন না যে আপনার যোগ্যই না। ধন্যবাদ বন্ধুরা।